ক্রাইম পেট্রোল সতর্ক, পাওয়ার্ড বাই নিউট্রিগেন, কো-পাওয়ার্ড বাই মাচো। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যখন ছলনা ভালোবাসার জায়গা নিয়ে নেয়, তখন সেই ছলনা সবাইকে শেষ করে দেয়। এই বিষয়ে সতর্ক থাকা বিশেষভাবে জরুরি, যে যেখানে বিশ্বাস থাকে সেখানেই বিশ্বাস ভঙ্গও হয়। পুরো 1 মাস আরো অপেক্ষা করতে হবে। তাই নাকি? আর তর্স হয়েছে না বুঝি? আমি তো দিন গুনছি কি কবে এই 1 মাস শেষ হবে আর আমি তোমায় নিজের বাড়িতে নিয়ে যাব। আমিও তো তোমাকে ছাড়া থাকতে পারি না। আমি জানি। হ্যাঁ, এই ফর্মটা নিন ম্যাডাম। এখানে পেশেন্টের পুরো নাম, পুরো অ্যাড্রেস ঠিকঠাক লিখবেন। হ্যাঁ, আর ওই ক্যাশ কাউন্টারে টাকাটা জমা করে দিন। হ্যাঁ, ওদিকে রাইট সাইড। মা, আজকে দুপুরে না ভবানী কাকি এসেছিল, আর এই কার্ডটা দিয়ে গেল, অশোক আঙ্কালের বিয়ের কার্ড। পুষ্পা, পুষ্পা, পুষ্পা। হ্যাঁ, কি হয়েছে? ডক্টর ভরতকে কল করো আর 4 নম্বর ওটিতে যেতে বলো। হ্যাঁ, এক্ষুনি করছি। একটি হসপিটালে রিসেপশনিস্ট পদে কর্মরত পুষ্পাকে বিচলিত দেখাচ্ছিল। যখন থেকে সে অশোক আর বনিতার বিয়ের কার্ড দেখেছিল, কোনো একটি বিষয় তাকে ভিতরে ভিতরে কুরে খাচ্ছিল। এটা কি কোনো অপরাধ বোধ ছিল, নাকি বদলা, গিল্ট অর জিল্ট? আমিও যাব তোর সাথে। এমনিতে আমার সানডেতে কোনো ক্লাস নেই। কিন্তু আমি আর আমার ফ্রেন্ড স্যাটারডেতেই যাচ্ছি। একদিন পরে গেলে কি প্রবলেম হবে? রাধিকা, তুই তোর বন্ধুদের বল না যেন সানডেতে যায় সবাই, তাতে ও যেতে পারবে ফিল্ম দেখতে। আমি তো আমার ক্লাসের জন্য অ্যাডজাস্ট করি, তুই করতে পারবি না? কীর্তি, চুপচাপ খেয়ে নে। আর একটু ভাত দেবো? বসন্ত, মাইনে পেয়েছো? বসন্ত, এটা তো মাত্র 5,000 টাকা, বাকি 2,000 নিজের জন্য কিছু রাখবো নাকি সব তোকেই দিয়ে দেবো? বসন্ত, আমি এতদিন ধরে দোকান থেকে ধার করে জিনিস আনছি। তুমি প্রতি মাসে যে টাকা পাও, একে তো তার পুরোটা দাও না, আর যেটুকু দাও সেখান থেকেও আবার ধার চাও মদের জন্য। এইভাবে সংসার কি করে চলবে? এই চুপ, আবার কানের গোড়ায় দেবো কাল রাতের মতো, ভুলে গেছিস? কীর্তি, তাড়াতাড়ি কর না, আমার ফ্রেন্ড ওয়েট করছে, শুরুটাই মিস হয়ে যাবে। আরে 1 সেকেন্ড। হ্যাঁ, এখন তুই দেরি করছিস, চল তাড়াতাড়ি চল। হ্যাঁ চল, বাই মা। চল চল। রাধিকা, কৃতি, আরে ফিল্ম দেখে সোজা বাড়ি আসবে দুজনে, এদিক ওদিক ঘুরবে না। বাই। হ্যাঁ, বাই। একটা কাজ করা যাক, আজ রাত ওখানেই থেকে যাই।
পাগল হয়ে গেছো? বাবা মাকে কি বলবো? আরে মা বাবাকে বলে দেবো যে অফিস থেকে ট্রিপে যা যাচ্ছ। ইচ্ছে বলে যাও, তাই আরে না? না, সত্যি বলছি। हे भटकाधिपति, करता हूँ मैं सच्चाई और अच्छाई की भक्ति, दिख जाए मुझे अगर हो विद्यालय में कोई जादू। मौत कभी नहीं। হ্যাঁ, তখন আমি গভর্নমেন্ট সেক্টরে ছিলাম। তো আপনার ডিপার্টমেন্টে কেউ এই ব্যাপারে জানতে পারেননি? না। কেশববাবু, এখন আপনি রিটায়ার হয়ে গেছেন, কত বছরের পুরনো কথা। এখন যদি আপনি সত্যি বলেন তাহলে হয়তো আপনার পেনশন আটকে যাবে। সেটা আমি জানি, কিন্তু আমি নকল সার্টিফিকেট আর নকল মার্কশিট বানিয়ে এই চাকরিটা হাসিল করেছিলাম, আর 32 বছর ধরে সেই চাকরি করে রোজগার করেছি। অনুতাপ করছেন আপনি? আর ইউ ফিলিং গিল্টি? হ্যাঁ। তো আপনি ডিসাইড করলেন যে আপনি টিভি শোতে এসে কনফেস করবেন? হ্যাঁ, ঠিক। কিন্তু এখন এত বছর পরে কেন? কারণ আমি যা করেছিলাম সেটা অন্যায় করেছিলাম। এখন আমার ছেলেরা বড় হয়েছে, নিজের নিজের ক্যারিয়ার শুরু করতে চলেছে, আর আমি চাই না যে আমার মতোই ওরা ভুল করুক। হতে পারে আপনার ছেলেমেয়েরা এই শোটা দেখছে। আমি জানি যে ওদের খুব খারাপ লাগবে, কিন্তু আমি সত্যি বলতে চাই, আমি এই পৃথিবী থেকে চলে যাওয়ার সময় মাথায় অপরাধের বোঝা নিয়ে চলে যেতে চাই না। আমি আমার পরিবারের কাছে, আমার অফিসের সাথীদের কাছে ক্ষমা চাইছি। আমি দীর্ঘদিন ধরে ওদের ঠকিয়েছি, আমি সত্যটা লুকিয়ে রেখেছিলাম। আপনাদের সবার কাছে আমি অপরাধী। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দিন, প্লিজ। আমাদের শোয়ের উদ্দেশ্য অপরাধকে প্ররোচনা দেওয়া নয়। এটা তো শুধু একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ এসে সত্যিটা বলেন, নিজের মনকে হালকা করেন, এমন কথা যা ভেতরে ভেতরে তাদেরকে শেষ করছে। যদি আপনার মনেও এরকম কোনো কথা থাকে যা আপনি সবার সাথে শেয়ার করতে চান, তাহলে টিভি স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন। নাম্বার নোট করুন, 4445768777। আজকের মতো এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আপনাদের সাথে আবার দেখা হবে একটা নতুন এপিসোডে, একটা নতুন কনফেশনের সাথে। দেখতে থাকুন খুলকে বল দিল সে বল। এখানে পেশেন্টের নাম, এখানে আপনার নাম, নাম, ঠিকানা, ফোন নাম্বার সব ঠিকঠাক লিখবেন। হ্যাঁ, ইনকেস যদি প্রবলেম হয় আসবেন, বলে দেবো। যদি আপনার মনেও এরকম কোনো কথা থাকে যা আপনি সবার সাথে শেয়ার করতে চান, তাহলে টিভি স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন। নাম্বার নোট করুন, 4445768777। দাদা, আমি ওই বিনীতা দলভির সাথে দেখা করতে চাই। আপনার নাম ম্যাডাম? আগে শর্মিলা। এক মিনিট। হ্যালো ম্যাডাম, ম্যাডাম এখানে বাইরে শর্মিলা ম্যাডাম এসছেন দেখা করতে। এক মিনিট ম্যাডাম। ম্যাডাম, ম্যাডাম উনি তো চলে গেছেন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন।
আমি অবিনাশ বাবুর সাথে কথা বলতে পারি? হ্যাঁ, কথা বলছি। আপনি কে? হ্যালো, পুষ্পা সুরভি। তো বলুন আমি আপনাকে কি সাহায্য করতে পারি? আমি আপনাদের প্রোগ্রামটা দেখেছিলাম রবিবারে। ওকে। আমিও আপনাদের প্রোগ্রামে আসতে চাই। তো আপনি কিছু বলতে চান? হ্যাঁ। তো পুষ্পা দেবী, আমি আপনার কন্ট্যাক্ট নাম্বার সেভ করে নিচ্ছি। যে নাম্বার আমার ফোনে ডিসপ্লে করছে সেই নাম্বারটা আপনারই, রাইট? হ্যাঁ। সো ইটস 444768989, রাইট? হ্যাঁ, আমার নাম্বার। পুষ্পা দেবী, আমি আপনার কাছে জানতে চাই আপনি আমাদের শোতে এসে কি বলতে চান। আগে ওই পার্সোনাল। আপনি এই পার্সোনাল কথাটা আমার সাথে শেয়ার করতে পারবেন এখনই? ওকে ওকে, নো প্রবলেম। তো আপনার সাথে এখন আমাদের টিম কন্ট্যাক্ট করবে। ওকে, ওরা আপনার কাছে জিজ্ঞেস করবে আপনি আমাদের শোতে এসে কি বলতে চান, আর সেই বেসিসে আমরা ঠিক করবো যে আপনাকে আমাদের শোতে আনতে পারবো কি না। ঠিক আছে? হ্যাঁ। থ্যাঙ্কস ফর কলিং। তুই বলেছিলি আমাকে ওয়েট করতে। এতই যদি প্রবলেম ছিল তাহলে চলে যেতিস। তোকে দিয়ে না একটা কাজও ঠিক করে হয় না। পুষ্পা টেলিভিশন শোতে নিজের মনের কথা খুলে বলার সিদ্ধান্ত নিয়েছিল, এমন কিছু যা সে মনের ভিতরে লুকিয়ে রেখেছিল। কি ছিল সেই রহস্য? সে সত্যি কথা বললে কার জীবনে প্রভাব পড়তে চলেছিল, আর কিভাবে? সিকিউরিটি গার্ড আগেও দেখেছে ওকে, বলছিল আগেও দেখা করতে এসেছে, কিন্তু আবার চলেও গেছে। শর্মিলা, তোমার এখনকার অফিস বা আগেকার অফিসের কেউ নয় তো? আমি কোনো শর্মিলাকে চিনিই না। তাহলে তুমি এত টেনশন নিও না, হতে পারে কিছু বিক্রি করতে এসেছিল। কিন্তু হঠাৎ করে কেন চলে যাবে? আর স্পেশালি আমার সাথেই দেখা করতে কেন আসবে? কোনো কাজ ছিল? তুমি বিনীতার সাথে দেখা করতে গেছিলে কেন? তোমার মনে হয় আমার ওর সঙ্গে দেখা করা উচিত? যদি তুমি ওর সাথে দেখা করে কিছু বলার চেষ্টা করছো তাহলে থেমে যাও। যা হয়ে গেছে তা হয়ে গেছে, এখন আমাদের ভবিষ্যৎটা নষ্ট করো না। হ্যালো, বলছি দুপুরবেলা কোথায় আছিস তুই? আমি এই বাজারে এসেছি। কেন, তুমি কোথায়? আমি বাড়ির দরজায় দাঁড়িয়ে আছি, চাবি নেই। এক্ষুনি আসছি, 15 মিনিটে চলে আসবো। তাড়াতাড়ি আয়। বসন্ত, 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 ওঠো, ভেতরে চলো। ওই, 15 মিনিট বলেছিলি, আধ ঘন্টা হয়ে গেছে। তুই কোথায় ছিলি? তোমার ফোন পেয়ে আমি দৌড়ে দৌড়ে আসছিলামই, তখন রাস্তায় ওই হঠাৎ করে কীর্তি আর রাধিকার টিচারের সঙ্গে দেখা হলো। উনি আটকালেন, ওদের প্রোগ্রেসের ব্যাপারে কথা বলছিলেন, এই জন্য দেরি হয়ে গেল। রাধিকা, কীর্তি তো এখন স্কুলে আছে।
তাহলে ওদের টিচার বাজারে ঘুরছে কেন? হ্যাঁ, ইচ্ছা হয়েছে ঘুরছে, ঘুরছি। কি হয়েছে? বসন্ত বাড়ি এসে গেছে, ওর কাছে চাবি নেই, বাইরে বসে আছে। এর আগে তো কখনো দুপুরবেলা বাড়ি ফেরেনি। কিন্তু আজ তো এসে গেছে, মদ খেয়ে এসেছে ও। ও ঘুমোচ্ছে। কি করবো আমি? আমি তো বললাম যে আমি বাজারে আছি। 1 মিনিট দাঁড়াও। এটা ধরো। এটা? আরে ধরো। তুমি চুপচাপ নিচে যাও, আবার সিঁড়ি দিয়ে উপরে চলে এসো। যাও, চলে এসো। হাই পুষ্পা, আমি মৃদুলা বলছি। তুমি হয়তো আমাকে টিভিতে দেখেছো। আমি মনের কথা খুলে বলুন শোয়ের অ্যাঙ্কার বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে দেখেছি। তো আমরা কি এখন কথা বলতে পারি? হ্যাঁ, এমনিতেও এখন আমার লাঞ্চ টাইম। ওকে পুষ্পা, তো আমি জানতে চাই যে এই শোতে এসে তুমি কি বলতে চাও। আমাদের জন্য এটা জানা খুবই জরুরি যে তুমি যা কিছুই কনফেস করবে তাতে যেন কোনো ক্রিমিনাল ইন্টেনশন না থাকে, কেননা এই শোটা ওই ব্যাপারে নয়। তুমি বুঝতে পারছো তো? হ্যাঁ, আসলে আমি আমার অ্যাফেয়ারের ব্যাপারে কথা বলতে চাই। আচ্ছা, কবে শুরু হয়েছিল তোমার এই অ্যাফেয়ার আর কিভাবে? 3 বছর আগে। তুমি বিবাহিত? হ্যাঁ, আমার 2 মেয়েও রয়েছে। তো তোমার স্বামী এই ব্যাপারে জানেন না? না, আর তাছাড়া ও আর আমাদের মধ্যে নেই। ও সরি। এই অ্যাফেয়ারটা কি তখন শুরু হয়েছিল যখন উনি জীবিত ছিলেন? হ্যাঁ, আর ওর মৃত্যুর 1 বছর পর পর্যন্ত চলেছিল। আর যতদিন উনি জীবিত ছিলেন উনি এই ব্যাপারে কিছুই জানতেন না? না। তো তাহলে তুমি এখন এই শোতে এসে এসব কেন বলতে চাইছো? আগে ওই কারণ দেখো পুষ্পা, যদি তুমি কারো থেকে প্রতিশোধ নিতে চাও তবে এই শো সে ব্যাপারে নয়। না 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 মৃদুলা ম্যাম। পাক্কা? পাক্কা। ঠিক আছে, তাহলে এটা করা যেতে পারে। আমি অবিনাশের সাথে কথা বলে তোমার এপিসোড রেকর্ড করা ডেট ফিক্স করছি। আমরা টেলিকাস্ট আর 1 সপ্তাহ আগে রেকর্ড করি, তো অবিনাশ তোমায় ফোন করে নেবে। থ্যাংক ইউ। তুমি কি বলতে চাইছো মা? বাবা, এমন কিছু আছে যেটা আমার অনেক আগেই সকলকে বলা উচিত ছিল। সেটা এইরকম ব্যাপার নয় তো, যাতে সবাই সমস্যায় পড়বে। বসন্ত কি তোমার সাথে তেমন কিছু করেছে? না বাবা, বসন্ত তো কিছুই করেনি। ও তো শুধু মদ খেয়ে খেয়ে নিজের আর পাশাপাশি আমার জীবনটাকে নষ্ট করলো। তুমি এই কথাগুলো সবাইকে বলতে চাইছো? বাবা, আমি যে কথাগুলো বলবো তাতে সবাই খুব কষ্ট পাবে, কিন্তু এবার আমি সবাইকে সবটা বলে দিতে চাই। কি বলতে চাই ও? আমি কিচ্ছু জানি না। 3 বছর হয়ে গেল আমার ছেলে চলে গেছে, এতদিন পরে আবার কি করতে চাই ও? পুষ্পা, এমন কি কথা আছে যেটা টিভিতে সবার সামনে বলতে চাইছিস? কিছু আছে বাবা, যেটা অনেকদিন ধরে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সেটা তুই আমাদের বল না মা, আমরা তোর মা বাবা, আমরা বুঝে নেব। তোমরা বুঝবে না। কেন মা, এমন কি করেছিস তুই? কিছু করেছি বাবা, যেটাকে এইভাবে লুকিয়ে এইভাবে আমি আর বেঁচে থাকতে পারবো না। পুষ্পা, পুষ্পা শোন, আমি পুষ্পা,
বুঝতে পারছি না কি করছে। নিজের মেয়েদের ব্যাপারে ভেবেছে কিনা তাও জানি না। কি হয়েছে মা? কি বলতে চাও তুমি? মা ওই আমি আমার অ্যাফেয়ারের ব্যাপারে বলতে চাই। অ্যাফেয়ার? এটা কি বলছো মা? হ্যাঁ। এইসব আমাদের জন্মের আগে হয়েছে না পরে? তোদের দুজনের জন্মাবার পরে। বাবা তখন বেঁচে ছিল? হ্যাঁ, আরও চলে যাওয়ার পরেও চলেছিল। তো এখন কেন সবাইকে বলছো মা? আজ অব্দি আমাদের কিচ্ছু জানা ছিল না, না অন্য কারো জানা ছিল। এখন কেন জানতে চাইবে কেউ এসব? মা, তুমি টিভিতে গিয়ে সবার সামনে এইসব বলতে চাইছো? তুমি মিথ্যে কথা বলছো মা। না না মা, আরো কিছু আছে যা তুমি লুকাচ্ছ মা? মা, আমি জানি আরো কিছু কথা আছে। কার সাথে তোমার অ্যাফেয়ার ছিল মা? আমরা কি চিনি তাকে? রাধিকা, তুই আমার সাথে সত্যি যাবি মা? দেখ, আমার ওখানে তোকে তোকে খুব দরকার হবে। রাধিকা, রাধিকা, তুই এমন কেন বললি যে মা কিছু লুকোচ্ছে? জানি না, আমার মনে হলো। কিচ্ছু বুঝতে পারছি না। কি জানি, আমাদের নিয়ে কোনো কথা নয় তো? বসন্ত, বসন্ত, এই তো তুমি কাজে গেছিলে, এখন চলে এলে? আমার ওই কাজটা করতে একদম ভালো লাগে না। তাহলে সংসারটা কি করে চলবে? তোর তো রোজগার আছে। বসন্ত, আমাদের দুটো মেয়ে রয়েছে, আর তুমি এটা ভালো করেই জানো যে আমি হসপিটালে পার্ট টাইম কাজ করি। তুমি কখনো তো ওদের কথা ভাবো? আরে আমি জানি আমাদের দুটো মেয়ে, মাথা খাস না। আরে এটা শুতেও দেয় না। যা এখান থেকে। আমার দুটো মেয়ে আমাকে বলছে আমার দুটো মেয়ে। আরে বসন্ত, আমি হসপিটালে যাচ্ছি, তুমি এদিকটা খেয়াল রেখো। বসন্ত, 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 মা। ডাক্তারবাবু। আই এম সরি পুষ্পা, মনে হচ্ছে ওনার অ্যাটাক হয়েছে, কার্ডিয়াক অ্যারেস্ট। এক্সকিউজ মি। মা। পুষ্পা যা কিছু করছিল তার কারণ কি কোনো গিল্ট,
অর্থাৎ কোনো অপরাধ বোধ ছিল, নাকি সে বিশ্বাসঘাতকতার বদলা নিচ্ছিল? পুষ্পা কি অশোকের সঙ্গে সব হিসেব চুকিয়ে ফেলতে চাইছিল, নাকি অন্য কিছু রয়েছে এই কাহিনীতে? এই মুহূর্তে পুষ্পা তার জীবনের একটা লুকিয়ে থাকা সত্যকে পুরো দুনিয়ার সামনে প্রকাশ করার সিদ্ধান্তে অনড় ছিল। আর অবশেষে সেই দিনটা এসে গেল। মা, এখনো ভেবে দেখো। আমি ভেবে নিয়েছি মা। আচ্ছা, তোমার এই নেবার তোমাকে কেন এরম ভাবে দেখে? কে জানে। মৃদুলা, Yeah. we are all set to roll. All right, great. বসুন. Have a seat, please. বস. Be comfortable. Sit. Roll camera. Action. আজ আমাদের সঙ্গে আছেন পুষ্পা সুরভে আর ওনার মেয়ে রাধিকা সুরভে। পুষ্পা আমাদেরকে তার অতীতের সম্বন্ধে কিছু বলতে চান, কিছু এমন কথা যা উনি এর আগে আর কারোর সাথে শেয়ার করেননি, কিন্তু আজ প্রথমবার এই শোতে উনি এই কথাগুলো বলবেন। পুষ্পা, আপনাকে এই শোতে স্বাগত জানাই। বলুন, কি কনফেস করতে চান আপনি? আসলে আমি আমার অ্যাফেয়ারের ব্যাপারে কথা বলতে চাই। এমন একজন মানুষের সঙ্গে যে যে আমাদের বিল্ডিংয়ে থাকে। পুষ্পা, যদি আপনি ভাবেন যে আপনার ওনার নাম নেওয়াতে ওনার জীবনে কোনো ভুল প্রভাব পড়বে, তাহলে আপনার ওনার নাম নেওয়ার কোনো প্রয়োজন নেই। ওর নাম অশোক ভান্ডার। মা, আজকে দুপুরে না ভবানী কাকি এসছে, আরে কার্ডটা দিয়ে গেল, অশোক আঙ্কালের বিয়ের কার্ড। তো তাহলে আপনি এখন এ ব্যাপারে কেন কথা বলতে চাইছেন? আমার অ্যাফেয়ার অশোকের সঙ্গে তখন থেকে ছিল যখন আমার স্বামী বেঁচে ছিলেন। আমার স্বামী মাতাল ছিলেন। ওনার এই নেশার জন্য আমাদের সকলের জীবন নষ্ট হয়ে যাচ্ছিল। আমার দুটো মেয়েকে আমায় বড় করতে হতো, আর ওদের বাবা কাজকর্ম ছেড়ে বাড়িতে বসেছিল, সারাদিন শুধু মদ খেত। আর আমি সংসারটা চালাবার জন্য পার্ট টাইম চাকরি করা শুরু করি। আর তখন এই ভদ্রলোক, মানে আপনার প্রতিবেশী, আপনার জীবনে এলেন। ও তো অনেক আগেই আমার জীবনে এসে গেছিল। সব কিছু দেখতো যে আমি কি করে সব কিছু একা সামাল দিচ্ছি। ওর আমার প্রতি সহানুভূতি ছিল, আর আমার ওকে ভালো লাগতে শুরু করে। আমরা একে অপরের খুব কাছাকাছি চলে এসেছিলাম। ও আমাকে বলেছিল যে ও আমাকে বিয়ে করতে চায়। অশোক, আমি কিভাবে ছেড়ে দেব ওকে? তুই ওর সাথে বাঁচবেই বা কি করে? স্বামীও আমার একটা মাতাল যে রোজ তোমাকে মারে, স্বামী কি এরকম হয় নাকি? অশোক, ও আমার 2 সন্তানের বাবা। বাবা কি করেছে ওই দুটো বাচ্চার জন্য আজ পর্যন্ত? ছেড়ে দে ওকে, নিজের জন্য, নিজের দুটো মেয়ের জন্য। সবাই কি বলবে ভেবেছো? এই লোকেরা কি আসে তো চোখে জল মোছাতে? অশোক, আসে কি কেউ? কেউ আসে সাহায্য করার জন্য? অশোক, একজন স্ত্রী যখন তার স্বামীর সংসারে সবকিছু সহ্য করে, তখন লোকে তাকে দয়া করে, তার জন্য দুঃখ প্রকাশ করে। আর যখন এই মহিলা অন্য কারোর প্রেমে পড়ে তার স্বামীকে ছেড়ে দেয়, তখন এই সমাজই তাকে গালি দেয়। তুই ভাব পুষ্পা, তুই ওই মাতালটার সাথে জীবন কাটাতে চাস না আমার সাথে? ভেবে নে, একবার ওকে ছেড়ে দিলে আমরা নিজেদের জীবন শুরু করতে পারবো। জানি আমি অশোক, কিন্তু এই সব কিছু এত সোজা নয়। আমার 2 মেয়ে আছে, রাধিকা আর কীর্তি, আর আমার মা বাবাও বেঁচে। আর তাছাড়া তোমার বাড়ির লোক কি বলবো আমরা ওদেরকে? ওরা কি ভাববেন? কে কি বলবে আমার কিচ্ছু যায় আসে না পুষ্পা। আমি যেটা ঠিক করে নিই আমি সেটাই করি,
নিজের মর্জি মতো বাঁচি। নিজের জীবনের সিদ্ধান্ত আমি নিজেই নিয়ে থাকি। আর আপনি আপনার স্বামীকে ছাড়েননি? সাহসী হয়নি। কিন্তু আপনি তো বলেছিলেন যে আপনার স্বামী 3 বছর আগেই মারা গেছেন। তাহলে তো আপনাদের সম্পর্কে কোনো বাধাই ছিল না। অশোক, ওই পুষ্পা, মা বাবা আছে বাড়িতে। কিন্তু আমার একটা দরকারি কথা ছিল। আমরা দুপুরে দেখা করছি, ঠিক আছে? কিন্তু তখন আমার ডিউটির সময়। আচ্ছা ঠিক আছে, লাঞ্চ টাইমে দেখা করছি তোমাদের হসপিটালের পাশের রেস্টুরেন্টে, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু আমার অশোক, অশোক, আজকাল তুমি আমাকে অ্যাভয়েড কেন করছো? পুষ্পা, যা হয়ে গেছে তা হয়ে গেছে। আমরা নতুন করে আবার ওই জীবন শুরু করতে পারি না। অনেক কিছু বদলে গেছে। কি বদলে গেছে? পুষ্পা, তোমার দুটো মেয়ে আছে, ওদের ব্যাপারে ভাবো। তুমি কথা ঘুরিও না। বসন্ত মারা গেছে 2 বছর হয়ে গেল, আর তুমি সেই তখন থেকে বিয়ের কথা এড়িয়ে যাচ্ছ। আমরা এখন কেন বিয়ে করতে পারি না? অশোক, আমাকে সত্যি কথা বলো, তোমার মা বাবা তোমার বিয়ে ঠিক করে ফেলেছেন না? ও বিয়ে করছিল। মা, আজকে অশোক আঙ্কেল না আমাকে ওর গার্লফ্রেন্ডকে দেখালো, বিনীতা, খুব ভালো জানো। অশোক, তুমি আমাকে বলেছিলে যে তুমি আমাকে বিয়ে করতে চাও। পুষ্পা, তুমি বোঝার চেষ্টা করো, আমার মা বাবা কিছুতেই মানবেন না। আগে তো তুমি বেশ জোর গলায় বলতে যে তুমি তোমার নিজের নিয়মে নিজের জীবন চালাও। আমি সেটাই করি যেটা আমি নিজে ভাবি। আমার নিজের জীবনে সব সিদ্ধান্ত আমি নিজেই নিই। এবার কি হলো? নিজের মর্জি মতোই বাঁচছি। আমি ভেবে নিয়েছি আমি বিনীতাকেই বিয়ে করতে চাই, আর এটা আমার নিজের সিদ্ধান্ত। আমাদের মধ্যে যা কিছু ছিল সেসব শেষ হয়ে গেছে। প্লিজ, নিজের জীবনটা তুমি নিজের মতো করে বাঁচো, আর আমাকে আমার মতো থাকতে দাও। কাট কাট। পুষ্পা, আই এম সরি। এই শোটা এইভাবে নিজের রাগ মেটানো বা নিজের কোনো পার্সোনাল প্রতিশোধ নেওয়ার জন্য নয়। আমি তোমাকে আগেই বলেছিলাম যে তুমি কারোর ওপর প্রতিশোধ নিতে চাইছো না, তো তখন তুমি অস্বীকার করেছিলে। এখন তোমার কথায় পরিষ্কার বোঝা যাচ্ছে যে তুমি অশোকের ওপর প্রতিশোধ নিতে চাইছো, আর নিজের কোনো মনের জিনিস তুমি শেয়ার করছো না। এটা শুধু অশোকের উপর প্রতিশোধ নেওয়া নয়। আমি অন্যায় করেছি, আমি দোষী। আমার মেয়েদের কাছে, আমার স্বামীর কাছে। পুষ্পা, আমরা কতদিন এভাবে দেখা করব? কোনো না কোনো দিন তোমার স্বামী আমাকে দেখেই ফেলবে। তারপরে ব্যাপারটা না তোমার হাতে থাকবে না আমার হাতে। তো আমি কি করব তুমিই বলো। অশোক, এগুলো এত সোজা নয়। কতদিন অপেক্ষা করবে? ওর মরা পর্যন্ত? অশোক, এমনিতেই তো ও মরছে মদ খেয়ে, এটাকে কি বাঁচা বলে? পুষ্পা, তোমার কি সত্যি মনে হয় তুমি ওর সাথে বাঁচতে পারবে? আমার স্বামীর কোনো অ্যাটাক হয়নি, বরং ওকে আমরা দুজনে মিলে মেরেছি। বসন্ত, এই তো তুমি কাজে গেছিলে, এখন চলে এলে? আমার ওই কাজটা করতে একদম ভালো লাগে না। তাহলে সংসারটা কি করে চলবে? তোর তো রোজগার আছে। বসন্ত, আমাদের দুটো মেয়ে রয়েছে। আরে আমি জানি আমাদের দুটো মেয়ে, মাথা খাস না। আরে এটা শুতেও দেয় না। আমার দুটো মেয়ে, আমাকে বলছে আমার দুটো মেয়ে। আরে
অশোক, ও ও খুব বেশি নেশা করেছে। তুই কোনো আওয়াজ না করে দরজাটা খোল, আমি আসছি। পেশেন্ট তো রেসপন্ডই করছে না। কি হয়েছে মা? জানি না মা, রোজকার মতো আজও তোদের বাবা নেশা করে বাড়ি ফিরেছিল। আমি ভয় পেয়েছিলাম যে লোক জানাজানি হয়ে যাবে, কিন্তু মা, ডাক্তারবাবু। আই এম সরি পুষ্পা, মনে হচ্ছে ওনার অ্যাটাক হয়েছে, কার্ডিয়াক অ্যারেস্ট। এক্সকিউজ মি। মা, কেউ কিছু জানতে পারিনি। ডাক্তার বললেন যে অ্যাটাক হয়েছিল। থ্যাংক গড। আমি এটাই ভাবছিলাম, কেউ যেন কিছু বুঝতে না পারে। অবিনাশ, আমার মনে হয় আমাদের পুলিশকে ইনফর্ম করা উচিত। ইয়েস, ইউ আর রাইট। আই কল দেম ইমিডিয়েটলি। তো এটাই বলতে চাইছিল টিভিতে সবার সামনে? ওই শর্মিলাই আসলে পুষ্পা, তাই না? ও তোমার ব্যাপারে আমাকে বলতে এসেছিল। হয়তো ওই ছিল। তুমি আমাকে বলনি কেন অশোক? পুষ্পা শুটিং স্টুডিওতে তার অপরাধ স্বীকার করে নেয়, তারপর পুলিশকে নিজের বয়ানও দেয়। পুলিশ এই কেসে তদন্ত শুরু করেছে। অশোক আর পুষ্পা এখন আইনি হেফাজতে আছে। অপরাধবোধ নাকি প্রতিশোধ? এটা সত্যিই বেইমানির প্রতিশোধ ছিল, যা অপরাধবোধে জন্ম দিয়েছিল। পুষ্পা এটা স্বীকার করে যে অশোক তাকে ঠকানোর ফলেই এই অপরাধ স্বীকার করতে সে বাধ্য হয়েছিল। সে কখনো ভাবতেই পারেনি যে এত কিছু ঘটে যাওয়ার পরে অশোক বদলে যাবে আর অন্য কাউকে বিয়ে করবে। সবচেয়ে বড় সত্য হলো যে অপরাধ কখনো গোপন থাকে না। ক্রাইম নেভার পেজ। হয়তো কিছু মানুষ এটা বলবেন যে অশোক আর পুষ্পা যদি পরস্পর একসঙ্গে থাকতো, বিয়ে করে নিত, তাহলে এই অপরাধ কখনো প্রকাশ্যে আসতো না। কিন্তু এমনটা ঘটেনি।
অপরাধের ভিতের উপর যদি আপনি কখনো ইমারত বানান তাহলে বিশ্বাস করুন সেটা কখনো বেশি দিন স্থায়ী হবে না। আর ভালোবাসার সম্পর্ক তো একেবারেই নয়। প্রায়শই আইন এই অপরাধীদের কাছে পৌঁছেই যায়, আর অনেক সময় নিজেদের অপরাধের বোঝার নিচে চাপা পড়া এই মানুষেরা সেই বোঝা নিজের বুকের উপর বইতে বইতে ক্লান্ত হয়ে পড়ে। এটা তেমন কোনো কঠিন সত্য নয় যা বোঝা যায় না, আর না এর মধ্যে ভাগ্য বা নিয়তির কোনো অবদান আছে। বিষয়টা অত্যন্ত সরল। ক্রাইম নেভার পেজ। অপরাধের কখনো কোনো ক্ষমা হয় না। আপনি কতদিন কাউকে অন্ধকারে রাখতে পারেন? কারো প্রাণ কেড়ে নিয়ে কিভাবে নিজের জীবন সাজিয়ে তুলতে পারেন? আর কাউকে আঘাত করে কতদিন শান্তিতে বাঁচতে পারবেন? যেমন কর্ম তেমন ফল। এটা শুধু প্রবচনই নয়, বরং আপনার আমার জীবনের খুব বড় মাপের একটা সত্য। যখন আমরা আমাদের ভিতরের সততাকে চেপে রেখে কাউকে আঘাত করি, তার বিশ্বাস রক্ষা করার বদলে তার সাথে বিশ্বাসঘাতকতা করি, তখন অবশ্যই নিজেরও ক্ষতি হয়। সেসব মানুষ যারা এটা বলেন আমরা অপরাধের পদ্ধতিতে নজর দিয়েছি, এটা দেখেছি কিভাবে পালিয়ে বাঁচা যায়, তাদের আমরা এটাই বলতে চাই যে তারা যেন পরিণতির দিকে নজর দেয়। কেউ বাঁচে না, কেউ বাঁচতেই পারে না। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন অপরাধের দৌড় শুধু কারাগারের ভিতরে এসেই শেষ হয়। সতর্ক থাকুন। জয় হিন্দ।